ওয়েলকাম এভরিওয়ান। আমরা মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। এখানে আজকে আমরা আলোচনা করব ওই পরিবেশ ও পরিবেশের জন্য ভাবনার দ্বিতীয় অংশ। সেটা হচ্ছে যেখানে শক্তি নিয়ে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। এই পোর্শনটা থেকে অনেক শর্ট কোশ্চেন আসতে পারে এবং কিছু কিছু লং কোশ্চেনও আসতে পারে, সেই সম্পর্কে আমরা জানবো। আগেই বলা হয়েছে যে আমরা এখানে রিভিশন করছি, সেই কারণে আমরা বেশি ডিটেলস পড়বো না। কোশ্চেন রিলেটেড যে সমস্ত টপিকগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট কেবলমাত্র সেগুলো নিয়েই আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, শক্তির উৎসের ক্ষেত্রে প্রথমেই আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে শক্তি কোন জায়গা থেকে আমরা পেয়ে থাকি। জেনারেলি আমরা শক্তি পেয়ে থাকি জ্বালানি থেকে। ঠিক আছে, তো আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে জ্বালানি কি। জ্বালানি কি, দেখো জ্বালানি বলতে কি বোঝায় না, যে সমস্ত পদার্থকে বায়ুতে আমরা পোড়ালে সেখান থেকে প্রচুর পরিমাণে তাপ পাবো, সেটাকেই আমরা জ্বালানি পড়বো। তাহলে এখানে কি বললাম না, কোনো পদার্থকে যখন আমরা পোড়াবো কি হবে না, প্রচুর তাপ উৎপন্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, যে কোনো বস্তুকেই পোড়ালে সাধারণত তাপ উৎপন্ন হয়, কিন্তু সব কিছুকেই আমরা জ্বালানি বলতে পারি না। জ্বালানি আমরা কোনগুলোকে বলবো না, যেগুলো পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, যেমন আমাদের কাঠ হতে পারে, বা কয়লা হতে পারে, যেগুলোকে আমরা পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে এই জ্বালানিতে যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এই তাপকে কোন এককে মাপা হয়, বা কোনো জ্বালানির কী পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা বুঝবো কী করে, বা কোন জ্বালানি ভালো বা কোনটা খারাপ সেটা বুঝবো কী করে। সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপন মূল্য। তাপন মূল্য কী বোঝায় না, একক পরিমাণ জ্বালানি পোড়ালে একক পরিমাণ জ্বালানি পোড়ালে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়। সেটাকেই আমরা বলবো তাপন মূল্য। এখানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হতে পারে যে তাপন মূল্য কাকে বলে, এবং সবথেকে বেশি যেটা নিয়ে কনফিউশন বা বিতর্ক তৈরি হয় সেটা হচ্ছে তাপন মূল্যের একক। তো তাপন মূল্যের এককের ক্ষেত্রে কি হয় না, দেখো তাপন মূল্যের একক দুটো হবে, এক এর এসআই একক আর দুই প্রচলিত একক, অর্থাৎ যেটা আমরা ইউজ করি। ঠিক আছে, তো এসআই এককের ক্ষেত্রে এটা কি হয়, জুল পার কেজি হয়ে থাকে। এটা প্রায় ভুল হয়ে থাকে সবার, সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এসআই একক কী হবে, জুল পার কেজি, এবং প্রচলিত একক কী হবে, কিলো জুল পার গ্রাম। ঠিক আছে, সাধারণত কি হয়ে থাকে না, যে সমস্ত পদার্থগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি সেই সমস্ত পদার্থগুলোতে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। 1 গ্রাম পদার্থ পোড়ালেই হিউজ পরিমাণে কিলোজুল তাপ উৎপন্ন হয়ে যায়। সেই কারণে আমাদের সুবিধার জন্য এটাকে আমরা প্রচলিত একক হিসেবে ধরি, আর এসআই একক কী হবে, জুল পার কেজি। ওকে, সো নাও এবার আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে একটু আগে আমরা বলছিলাম যে কোন জ্বালানি ভালো আর কোন জ্বালানি খারাপ সে সম্পর্কে আমরা জানবো কী করে, কোনটা আমাদের কাছে আদর্শ। তো আদর্শ জ্বালানির কয়েকটা বৈশিষ্ট্য এখানে 2 নম্বরের পরীক্ষাতে আসতেই পারে। আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কি কি হবে না, এক হচ্ছে উচ্চ তাপন মূল্য থাকবে, উচ্চ তাপন মূল্য বলতে কি বোঝায় না, কম পরিমাণ জ্বালানি পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। দুই কি, মাঝারি জ্বলনাঙ্ক থাকবে। এখানে একটা বিষয় দেখো, জ্বলনাঙ্ক মানে কি, দেখো জ্বলনাঙ্ক বলতে জ্বলনাঙ্ক বলতে কি বোঝায়, যে উষ্ণতাতে কোনো পদার্থ জ্বলে ওঠে। ঠিক আছে,
তো যেমন ধরো যদি আমরা কেরোসিন নিয়ে থাকি, কেরোসিনকে যদি 10 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, এটা কি জ্বলবে? নিশ্চয়ই না। 20 ডিগ্রিতে না, 30 ডিগ্রিতে না, 40 ডিগ্রি না, 60-70 ডিগ্রির কাছাকাছি গেলে তখনই কী হবে, কেরোসিন জ্বলতে থাকে। ওকে, সো কেরোসিন বা এই ধরনের নানান যে পদার্থগুলো রয়েছে সেই ধরনের পদার্থগুলোর প্রত্যেকটারই জ্বলনাঙ্ক আছে। যে সমস্ত জ্বলনাঙ্কগুলো কি হবে, যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, এলপিজি বা রান্নার গ্যাস যেটা ইউজ করি সেটার জ্বলনাঙ্ক খুবই কম হয়। সাধারণত জ্বালানি হিসেবে কোনগুলো হবে না, মাঝারি জ্বলনাঙ্কযুক্ত যে সমস্ত জ্বালানি রয়েছে সেগুলো আমাদের কাছে খুব ভালো জ্বালানি। ঠিক আছে, ওকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সহজলভ্য হতে হবে। সহজলভ্য মানে সহজেই পাওয়া যায়। তো যে সমস্ত জ্বালানি সহজেই পাওয়া যায় না সেগুলোকে তো আমাদের জোগাড় করতেই অনেক কষ্ট করতে হবে। তো সেগুলো আদর্শ জ্বালানির ক্ষেত্রে কি করে পড়বে? শুধু তাই নয়, যে সমস্ত জ্বালানির দাম অনেক বেশি সেগুলো আমাদের কাছে ইউজ হবে না। তো সেই কারণে একটা হবে সহজলভ্য, আর হচ্ছে কি সুলভ। এর সঙ্গে আরেকটা টার্ম থাকে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। যে সমস্ত জ্বালানি পোড়ালে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হয় সেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি না। যেমন তুমি লক্ষ্য করবে কোনো গাড়ির টায়ার যখন পোড়ানো হয় সেখান থেকেও প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, কিন্তু সেগুলো কি আমরা জ্বালানি হিসেবে ইউজ করি না। তার কারণ কি না, সেখান থেকে প্রচুর পরিমাণে দূষিত গ্যাস তৈরি হয়, সেই কারণে সেগুলোকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি না। ওকে, এটা হচ্ছে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্য, যেটা 2 নম্বরে কোশ্চেন আসতে পারে। 4টা পয়েন্ট লিখতে হবে, একটা ইম্পর্ট্যান্ট পার্ট। ওকে, নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। দেখো, জীবাশ্ম জ্বালানির টার্মটা আসছে কিন্তু জীবাশ্ম থেকে। জীবাশ্ম কাকে বলে না, কোনো উদ্ভিদ বা প্রাণী বহুকাল যদি মাটির নিচে জমা হয়ে থাকে তখন তার যে আকৃতি থাকে সেটাকে জীবাশ্ম বলে। তো জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে একটুখানি পার্থক্য রয়েছে কি না, মাটির তলায় বহু উদ্ভিদ প্রাণীর ধ্বংসাবশেষ যখন লক্ষ লক্ষ বছর থেকে পড়ে থাকে তখন সেখানে চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে ওই যে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষগুলো থাকে তারা জ্বালানিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে যদি কোশ্চেন আসে 1 নম্বরে, তখন কি হবে না, লক্ষ লক্ষ বছর ধরে মাটির তলায় পড়ে থাকা উদ্ভিদ এবং প্রাণীর ধ্বংসাবশেষ কি হবে, প্রচুর তাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে জ্বালানিতে রূপান্তরিত হয়, তাকে বলবো আমরা জীবাশ্ম জ্বালানি। কিন্তু এখানে 2 নম্বরে কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কী। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা যদি আমরা পয়েন্ট আকারে লিখি তাহলে আমাদেরকে বেশি লিখতে হবে না, খুব কমই লিখতে হবে। 1 নম্বর পয়েন্ট কি হবে না, 1 নম্বর পয়েন্ট হবে যে এটা তৈরি হতে প্রচুর সময় লাগে। এটাকে একটু বড় বাক্যে লিখতে হবে যে জীবাশ্ম জ্বালানি তৈরি হওয়ার জন্য লক্ষ লক্ষ বছরের প্রয়োজন হয়। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি, এর মান সীমিত। ঠিক আছে, এর মান কি হচ্ছে সীমিত, মানে কি জীবাশ্ম জ্বালানির পরিমাণ সীমিত হওয়ার জন্য এটা একবার শেষ হয়ে গেলে পুনরায় এটা গঠন হতে বহু বছর সময় লাগে, সেই কারণে জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে হয়। ওকে, 3 নম্বর পয়েন্ট কি, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ করে। পরিবেশ দূষণ বেশি হয়। দেখো এখানে কি হচ্ছে, এক হচ্ছে কি পরিবেশ দূষণ হয়, এই কারণে একে আমাদের বেশি পরিমাণে কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। যত আমরা কম ব্যবহার করব তত আমাদের পরিবেশ দূষণ কম হবে, সেই কারণে এটা একটা পয়েন্ট। এই 3টে পয়েন্টকে আমরা যদি খুব ভালো করে লিখে ফেলি তাহলে কী হবে, আমরা 2 নম্বর পেয়ে যাব। ওকে, নেক্সট হচ্ছে দেখো আমরা আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে বাস করতো, সেখান থেকে এখন আমরা বড় বড় বিল্ডিংয়ে বাস করি। ঠিক আছে, আগে মাটির বাড়িতে বাস করতাম, এখন পাকার বাড়িতে আমরা বাস করি।
তো এখানে একটা জিনিস লক্ষ্য করছে কি না, আগে যেমন ঘোড়ার গাড়ি বা গরুর গাড়িতে যাতায়াত করতাম, এখন ট্রেন, এরোপ্লেন, অনেক রকমের যানবাহন চলে এসছে যেখানে আমরা যাতায়াত করি। তার মানে কি সভ্যতার উন্নয়ন ঘটছে। তো এখানে একটা টার্ম হচ্ছে যে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এটা 2 নম্বরে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায় না, স্থিতিশীল উন্নয়ন বলতে বোঝায় যে বর্তমানের চাহিদাকে মেটানোর জন্য শক্তির প্রয়োজন হয়। বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় রেখে, আচ্ছা এটা সম্পদের হবে, সম্পদের বর্তমান চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় রেখে যে উন্নয়ন হয় তাকে স্থিতিশীল উন্নয়ন বলবো। তার মানে এখানে কি দেখো, আমরা অতিরিক্ত খরচ করছি না, আমাদের বর্তমানে যে চাহিদা হচ্ছে সেই চাহিদাকে মেটানোর জন্য আমরা সম্পদকে ব্যবহার করছি এবং ভবিষ্যতের জন্য সেটাকে সঞ্চয় করে রাখছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ঠিক আছে, তো এটাকে বইয়ের ভাষায় একটু ভালো করে লিখে নিতে হবে। এখানে এই টার্মটা লেখা হয়েছে শুধুমাত্র মনে রাখার জন্য, যাতে আমরা সহজে পরীক্ষাতে মনে রাখতে পারি। ঠিক আছে, ওকে, স্থিতিশীল উন্নয়ন হয়ে গেল। এবার আমরা আলোচনা করব বিভিন্ন জ্বালানি সম্পর্কে। দেখো পরীক্ষাতে আরেকটা রকমের কোশ্চেন আসতে পারে, দুটো জ্বালানির তুলনা দিয়ে দিল। যেমন ধরো একটা জ্বালানি দিয়ে দিল কোক, আর একটা দিয়ে দিল কয়লা। এখানে প্রশ্ন করে দিল যে কোন জ্বালানি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য বা কোনটি বেশি ভালো জ্বালানি। দেখো এখানে একটা বিষয় বলে রাখি, কোকের তাপন মূল্য হচ্ছে মোটামুটি 33 কিলোজুল পার গ্রাম, এবং সেই জায়গাতে কয়লা তাপন মূল্য হচ্ছে 35 কিলোজুল পার গ্রাম। ঠিক আছে, সরি এটা 25 থেকে 30 হবে, 25 থেকে 30 কিলোজুল পার গ্রাম। তাহলে এখানে একটা ভালো জিনিস দেখো, আমি যদি 1 গ্রাম কয়লা পোড়াই তাহলে সেখানে 33 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। 1 গ্রাম কোক পোড়ালে, আর 1 গ্রাম যদি কয়লা পোড়াই তাহলে সেখানে 25 থেকে 30 কিলোজুল আমার তাপ উৎপন্ন হচ্ছে। তো কোনটা ভালো জ্বালানি? অবশ্যই কোক। তো এটাকে আমরা আনসারের ক্ষেত্রে কিভাবে লিখব না, এখানে এটা লিখতে হবে যে কোকের তাপন মূল্য 33 কিলোজুল পার গ্রাম এবং কয়লার তাপন মূল্য 25 থেকে 30 কিলোজুল পার গ্রাম। অর্থাৎ আমরা যদি সমপরিমাণ কয়লাকে পোড়াই তাহলে যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার থেকে কোকের ক্ষেত্রে সমপরিমাণ কোক পোড়ালে বেশি পরিমাণ তাপ উৎপন্ন হবে, তাই কোক উত্তম জ্বালানি। এটা একটা 2 নম্বরে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তো এইখানে আমাদের জীবাশ্ম জ্বালানির পার্ট শেষ হয়ে যায়। এখন এইখানে প্রশ্ন হচ্ছে, একটা শর্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বিকল্প শক্তিগুলির উৎস কী। দেখো বিকল্প শক্তি এর আরেক নাম হচ্ছে অপ্রচলিত শক্তি। এটা কাদেরকে বলবো না, বর্তমান দিনে যে সমস্ত জায়গা থেকে বা যে সমস্ত ক্ষেত্র থেকে আমরা শক্তি সঞ্চয় করি সেই জায়গা ছাড়া আর যে জায়গা থেকে আমরা ভবিষ্যতের শক্তি মেটাতে পারি, শক্তির চাহিদা মেটাতে পারি, সেইগুলোই হচ্ছে আমাদের বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তি। এইগুলোর 1 নম্বরে কোশ্চেন আসে, সেগুলো কি হবে না, সেগুলো সেই যে শক্তিগুলো রয়েছে সেগুলো হচ্ছে সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, আর একটি হচ্ছে বায়োমাস শক্তি। দেখো এইগুলো হচ্ছে আমাদের বিকল্প শক্তি বা অপ্রচলিত শক্তি, যেগুলো ভবিষ্যতে এইগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের পুরো শক্তির চাহিদাকে আমাদেরকে মেটাতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোর মধ্যে কী এমন বৈশিষ্ট্য রয়েছে যে এইগুলো হয়ে থাকে। এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে। এক হচ্ছে প্রশ্ন, এই যে শক্তির যে কোনো শক্তি রয়েছে, প্রত্যেকটা শক্তির কোশ্চেন ক্ষেত্রেই তুলে দেবে যে এই শক্তির দুটি সুবিধা লেখো বা দুটি অসুবিধা লেখো। দেখো, অপ্রচলিত শক্তির যাই এই 1 2 3 4 5খানা শক্তির যে কোনো শক্তি তুলে দিক না কেন, তাদের সুবিধা অসুবিধা দুটো আমরা কমন পেয়ে যেতে পারি। সেই দুটো কমন কি না, এক হচ্ছে, দেখো এদের সুবিধা কি হবে। সুবিধার ক্ষেত্রে এক কি বলবো না, এক হচ্ছে পরিবেশ বান্ধব, দুই হচ্ছে পুনর্নবীকরণযোগ্য, পুনর্নবীকরণযোগ্য, ঠিক আছে। তিন আমি আরও লিখতে পারি কি না, উৎপাদন খরচ কম। দেখো এখানে যে টার্মটা ব্যবহার করেছি সেটা হচ্ছে উৎপাদন খরচ, মানে জীবাশ্ম জ্বালানিকে পোড়ানোর ফলে বা যে কোনো কারণেই হোক যেভাবে আমাদের শক্তি আমরা সঞ্চয় করতে পারি, সেই শক্তি সঞ্চয় করার জন্য যে টাকা খরচ হয়, আমরা অপ্রচলিত শক্তির ক্ষেত্রে উৎপাদন খরচ তার থেকে কম খরচেই আমরা সেই সমপরিমাণ শক্তি উৎপাদন করতে পারবো। অসুবিধা কি হয়, দেখো অসুবিধার ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট এখানে ব্যবহার করতে পারি। এক হচ্ছে উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়, আর দুই কি হচ্ছে স্থাপন করার জন্য প্রচুর লগ্নির প্রয়োজন। প্রচুর লগ্নির প্রয়োজন, ঠিক আছে। তো এইখানে এইটা হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট কি, এটা যে শক্তির কথাই বলুক না কেন, এইটা বলে দিতে হবে যে পৃথিবীর সমস্ত স্থানে সারা বছর সমানভাবে পাওয়া যায় না। দেখো এই পয়েন্টগুলো মোটামুটি যদি আমরা জানা থাকি, আমরা যে কোনো জায়গা থেকে এটাকে বসিয়ে দিতে পারি। এইখান থেকে 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, এলে আমরা এইভাবে লিখে দেব, ঠিক আছে। ওকে, এবার আমরা প্রত্যেকটা শক্তি সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে একটা টার্ম বলা হয়ে গেল, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম না, সেটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি কাকে বলে। এই যে পুনর্নবীকরণ কথার অর্থ না, পুনরায় নবীকরণ, মানে নতুন করে আমরা রূপ দিতে পারি বা ব্যবহার করতে পারি। যেমন ধরো সৌরশক্তি আমরা কিন্তু যতবারই খুশি ব্যবহার করি না কেন, কোনো প্রকারেরই নষ্ট হবে না। বায়ু শক্তি সেটাও তাই, শুধু তাই নয়, জোয়ার ভাটা শক্তিও তাই, বা বায়োমাস শক্তি সেটা আমরা পরের দিকে জানবো। যে পুনর্নবীকরণ মানে কি হচ্ছে, আমরা যতবারই ব্যবহার করি না কেন থাকবে। ওকে, এটাকে চিরাচরিত ও বলা হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা আলোচনা করব সৌরশক্তি নিয়ে। এখান থেকে কি কি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসতে পারে। দেখো এখান থেকে পুরোটাই শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে, পুরোটাই শর্ট কোশ্চেন আসবে। প্রশ্ন হচ্ছে যে সৌরশক্তিকে কোথায় কোথায় ব্যবহার করা হয়। সৌরশক্তিকে মোটামুটিভাবে 3 জায়গাতে ব্যবহার করে। এক হচ্ছে সৌরকোষ, 2 হচ্ছে সোলার কুকার, আর ওকে মোটামুটি এই জায়গাতেই ব্যবহার করে। একটা হচ্ছে সৌরকোষে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে সোলার কুকারে ব্যবহার করা হয়।
সোলার কুকার কি না, ডাইরেক্টলি সূর্যরশ্মিতে আমরা যদি এই কুকারটাকে বসিয়ে দিই তাহলে আমাদের কি হবে, হিট এনার্জি আমাদেরকে দিয়ে দেবে। এখানে এই জায়গাতে কোন রশ্মি ব্যবহার করা হয়, এটা একটা কোশ্চেন আছে যে সোলার কুকারে কোন রশ্মি ব্যবহার করা হয়, সেটা কি হবে, অবলোহিত রশ্মি। এই অবলোহিতর আরেক নাম হচ্ছে ইনফ্রারেড। এই দুটো নামের কিছু একটা থাকবে, হয় অবলোহিত না হলে ইনফ্রারেড, দুটোই কি হবে, একই। সৌরকোষে কোন আলো কি ব্যবহার করা হয় না, দৃশ্যমান আলো ব্যবহার করা হয়। ওকে, তো সৌরকোষে দৃশ্যমান আলো ব্যবহার করা হয়, সোলার কুকারে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। ওকে, নেক্সট এবার আমরা কি জানবো, আচ্ছা আর কি লাগে না, এবার আমরা সৌরকোষ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সৌরকোষের ক্ষেত্রে কি হয়, এখানে দেখো এই জায়গাতে আমরা কি পাই না, এইখানে আমরা তড়িৎ শক্তি পাই, আর সোলার কুকারে আমরা তাপ শক্তি পাই। ঠিক আছে, সোলার কুকারে আমরা তাপ শক্তি পাই। এবার সৌরকোষে কি হচ্ছে দেখো, সৌরকোষ এমন একটা ডিভাইস যেখানে মানে আলোক শক্তি কিসে রূপান্তরিত হয়ে যায়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটা একটা কোশ্চেন আসতে পারে, আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। এবং এই সৌরকোষে একটা অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। কোন অর্ধপরিবাহী, তার নাম হচ্ছে সিলিকন। এটার নাম কি, সিলিকন। ঠিক আছে, সিলিকন। এছাড়া আর কি আসতে পারে না, আসতে পারে যে সৌরকোষে বিভব পার্থক্য কত সৃষ্টি হয়। সৌরকোষে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটা হচ্ছে 0.5 ভোল্ট। ঠিক আছে, এই শর্ট কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে। সৌরকোষকে কোথায় ব্যবহার করা হয়, তার ব্যবহার কি হবে না, সৌরকোষকে ব্যবহার করা হয় প্যানেল, সৌর প্যানেল। এইগুলো ব্যবহার করা হয় সৌর প্যানেল। সৌর প্যানেল কি না, তোমরা দেখে থাকবে এই রকম জায়গার যেখানে সোলার বসানো থাকে সেখানে এই রকম সব নীল কালারের, নীল রঙের এইরকম একটা চওড়া ল্যামিনা বা চাকতি টাইপের ব্যবহার করা হয়, সেইগুলোকে সোলার প্যানেল বলা হয়। ডাইরেক্টলি সেইখান থেকে কি হয় না, আমরা তড়িৎ শক্তি পেয়ে থাকি। তো সোলার প্যানেল, তারপরে আমাদের স্যাটেলাইট, সৌর ব্যাটারি, তারপর আমাদের যে ক্যালকুলেটর রয়েছে সেখানেও এই সমস্ত জায়গাগুলোতে ইউজ করা হয়ে থাকে। ওকে, তো ট্রাফিক সিগন্যালেও ইউজ করা হয়। তো এটা পুরো সৌরশক্তি থেকে পুরোটাই শর্ট কোশ্চেন আসবে, এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট টার্ম। এরপরে আমরা বায়ু শক্তি নিয়ে আলোচনা করব। ওকে, বায়ু শক্তি নিয়ে আলোচনা করব। দেখো এই জায়গা থেকে বাকি যে অপ্রচলিত শক্তিগুলো রয়েছে সেখানে লং কোশ্চেন কমন আসতে পারে যে বায়ু শক্তিকে কীভাবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বা আদার্স যেগুলো রয়েছে বায়োমাস শক্তি থেকে কীভাবে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, বা ভূত্তাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি। এইখানে এই যে তিনটে টার্ম রয়েছে, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি এবং ভূত্তাপ শক্তি, এই তিনটে শক্তি থেকেই তড়িৎ উৎপাদনের পদ্ধতি একটাই আমরা কমন, সেই কয়েকটা পয়েন্ট আমাদেরকে ইউজ করতে হবে। পয়েন্টগুলো হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কোন শক্তি ইউজ করছি। ঠিক আছে, সেই শক্তিকে দেখো কোন শক্তি ব্যবহার করছি, সেই শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয় না, টারবাইনের চাকা ঘোরানো হবে। সরি, টারবাইনের চাকা নয়, টারবাইনের চাকা ঘোরানো হবে। টারবাইনের চাকা ঘোরানো হয়। দেখো এই টারবাইনের চাকা ঘোরানোর পদ্ধতি দুটা, হয় ডাইরেক্টলি আমি বায়ু শক্তি ব্যবহার করতে পারি অথবা বাষ্প ব্যবহার করতে পারি। তো কোনো জায়গাতে বায়ু শক্তি ছাড়া বাকি জোয়ার ভাটা শক্তির সঙ্গে তো ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। ভূত্তাপের জায়গাতে কি হবে, এটা যে ভূত্তাপ শক্তিকে কাজে লাগিয়ে বাষ্প তৈরি করা হয়, সেই বাষ্পের সাহায্যে টারবাইনের চাকা ঘোরানো হয়। প্রত্যেকটা আমরা বলবো, কিন্তু কমন পয়েন্টগুলো বলে দিচ্ছি। চাকা ঘোরানো হয়, তো সেই টারবাইনের চাকা কি করা হয়, ডায়নামোর সঙ্গে যুক্ত থাকে। টারবাইন
ডায়নামোর সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, তো সেই ডায়নামো থেকে 3 নম্বর পয়েন্টে কী হবে, তড়িৎ শক্তি পাওয়া যায়। এই 3টে পয়েন্ট আমাদেরকে ফলো করতে হবে। তো প্রথমে আসা যাক বায়ু শক্তি। বায়ু শক্তি কী হয় না, কীভাবে বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, এটা দুটো ধাপ আছে। এক হচ্ছে এইখানে একটা শর্ট কোশ্চেনও পড়ে, সে হচ্ছে বায়ু শক্তি থেকে কিসে হয় না যান্ত্রিক শক্তি হয়। এই যান্ত্রিক শক্তি কোথায় হয় না টারবাইনে হয়। টারবাইনে কোন শক্তিতে রূপান্তরিত হয় না যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তারপর সেখান থেকে কি হয় না তড়িৎ শক্তি হয়। দেখো এই তড়িৎ শক্তি করার জন্য যেই জায়গায় আমরা ইউজ করি না কেন সৌরশক্তি বাদ দিয়ে, সেইখানে আমাদেরকে কি লাগাতে হবে, ডায়নামো। তাহলে তড়িৎ শক্তি পাওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে ডায়নামো। আর এই ডায়নামোকে আরেক নাম আছে, সেটা হচ্ছে জেনারেটর। এই দুটো যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে তড়িৎ শক্তি পাওয়ার জন্য ডায়নামো লাগে, ডায়নামোকে ঘোরানোর জন্য টারবাইন লাগে। টারবাইনে বায়ু শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যান্ত্রিক শক্তি। এবার তোমরা যে কোনো বইতে এখানে দেখতে পাবে যে আমরা এটাকে কীভাবে, যদি 2 নম্বরে কোশ্চেন দিয়ে দেয় অথচ আমাদের প্রস্তুতি না থাকে, তখন আমরা এটা বলবো যে বায়ু শক্তির সাহায্যে টারবাইনের চাকা ঘোরানো হয়, সেই টারবাইনের সঙ্গে ডায়নামোকে যুক্ত করা থাকে, সেই ডায়নামো ঘোরার সময় কি হয়, আমরা তড়িৎ শক্তি পাই। এত কিছুর সঙ্গে আরেকটা টার্ম যোগ হতে হবে না, যে কোনো বায়ু শক্তি হবে না যেখানে বায়ুর প্রবাহ 15 কিলোমিটার/ঘন্টা হয়ে থাকে। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং শর্ট কোশ্চেনও পড়ে থাকে। যেখানে বায়ুর বেগ 15 কিলোমিটার/ঘন্টা হয়ে থাকে, সেই জায়গাতেই আমরা বায়ু শক্তিটাকে কাজে লাগাতে পারি। এছাড়া আরেকটা কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জায়গাতে বায়ুশক্তি প্ল্যান্ট তৈরি করা হয়েছে। সেইটা হচ্ছে, এই নামগুলো সবই একটাই নাম, সুন্দরবন, সাগর, ফ্রেজারগঞ্জ, দেখো সুন্দরবনের মধ্যেই সাগর দ্বীপ অবস্থিত, আর সেখানেই ফ্রেজারগঞ্জ রয়েছে। তো সেই জায়গাতে এই কারণে কি হবে, 3টার যে কোনো একটা পয়েন্ট মানে যদি পরিচিত নাম থাকে তাহলে আমরা সেটা লিখব, আর নাহলে আমরা প্রেফার করব কোথায়, ফ্রেজারগঞ্জ। সুন্দরবনের ফ্রেজারগঞ্জ কথাটা আমরা ইউজ করব। ঠিক আছে, আরেকটা টার্ম, আরেকটা শর্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে সবথেকে বেশি বায়ুশক্তি কোন দেশ ব্যবহার করা হয়। ঠিক আছে, সবথেকে বেশি বায়ুশক্তি ব্যবহার করে জার্মানি। ওকে ওকে, এরপরে আমরা পরের দিকে এগোই। নেক্সট আমাদের শক্তি ছিল জোয়ার ভাটা শক্তি। দেখো জোয়ার ভাটা শক্তি কোনগুলো হবে, জোয়ার ভাটা শক্তি কি হয়, আমাদের দিনে কবার জোয়ার ভাটা আসে, 2বার। দিনে জোয়ার ভাটা 2বার আসে। এই জোয়ার ভাটাকে কীভাবে কাজে লাগানো হয়, দেখো কোনো কোনো জায়গাতে সমুদ্রের পাশের এলাকাতে কি করা থাকে, বাঁধ দেওয়া থাকে। ঠিক আছে, বাঁধ দিয়ে সেটাকে কি করে, দেখো সমুদ্রে যখন জোয়ার আসে তখন জলের উচ্চতা কি হয়, বেড়ে যায়। তো এই জায়গাতে বাঁধের মাধ্যমে কোনো জায়গায় জলকে সঞ্চয় করতে পারে। সেই জায়গাতে কি করা হয় না, এই তলাতে, সমুদ্রের তলাতে যেখানে জোয়ার ঢুকবে, ধরো আমার এইখানে সমুদ্রের জল উচ্চ হয়ে যাওয়ার জন্য এইদিকে জল প্রবেশ করবে। ঠিক আছে, এদিকে জল প্রবেশ করবে। এই জায়গাতে কি করা থাকে, দেখো জলের তলাতে বড় বড় এইরকম চাকা বসানো থাকে। এইভাবে বড় বড় চাকা বসানো থাকে। সেই চাকা এমনভাবে বসানো থাকে যাতে জল যখন এই দিকে মুভ করবে, এর ভেতর দিয়ে যখন জল মুভ করবে, তখন এই চাকা কী করবে, ঘুরতে থাকবে। ঠিক আছে, এই চাকা ঘুরতে থাকবে। এই চাকাটাই অ্যাকচুয়ালি টারবাইন। এইটাকে এমনভাবে ঘোরানো থাকে যে এর সঙ্গে কাকে বসানো থাকে, ডায়নামোকে বসানো থাকে। এর সঙ্গে কি করা থাকে, ডায়নামোকে বসানো হয়।
তাহলে জোয়ার ভাটা শক্তিতে কি করে না, জোয়ারের জল যখন উচ্চ হয়ে যায় তখন সেই উচ্চ জলের প্রবাহকে ব্যবহার করে টারবাইন ঘোরানো হয়। সেই টারবাইন ডায়নামোর সঙ্গে যুক্ত থাকে, ফলে আমরা তড়িৎ শক্তি পাই। আবার দেখো যখন এখানে ভাটা হয়, এদিকে জল যাচ্ছিল, যখন এটা জোয়ারের সময়, যখন এখানে ভাটা হচ্ছে তখন জল কোন দিকে আসবে, পুনরায় বাঁধের উল্টো দিকে জল আসবে। কেন? কারণ সমুদ্রের জল অনেকটা নেমে গেছে, সেই কারণে পুনরায় আবার কী হবে, টারবাইনের চাকা ঘুরতে থাকবে, ফলে আবার আমরা তড়িৎ প্রবাহ পাবো। তার মানে কি হচ্ছে, যে সমস্ত জায়গাগুলোতে খুব ভালোভাবে জোয়ার ভাটা হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা কি পাবো না, আমরা এইভাবে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারবো। ওকে, এখান থেকে আর বেশি কিছু কোশ্চেন আসবে না। যদি আসে লং কোশ্চেন আসবে যে আমরা জোয়ার ভাটার শক্তিকে কীভাবে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি। পুরো সিস্টেমটাতেই 3 লাইনে মনে রাখতে হবে। একই না, জোয়ার দিনে দুবার জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা যে সমস্ত সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোতে আমরা জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারি, সেই জায়গাতে কি হবে না, জোয়ারের সময় জলকে বাঁধের মধ্যে ধরে রাখা হয়। সেই সময় টারবাইনের জোয়ারের প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইনের চাকাকে, এই যে দুটো টার্ম রয়েছে, জোয়ারের প্রবাহকে কাজে লাগিয়ে ডায়নামোকে টারবাইনের চাকা ঘোরানো হয়, টারবাইনের সঙ্গে ডায়নামো যুক্ত থাকে, সেখান থেকে আমরা তড়িৎ শক্তি পাই। পুনরায় ভাটার সময় বাঁধের জল সমুদ্রের দিকে প্রবাহিত হওয়ার সময় একই পদ্ধতিতে আমরা তড়িৎ শক্তি পাই। এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, বাকি পয়েন্টগুলো নিজের মতন করে লিখে দিতে হবে। এই পয়েন্টটাই মেন। ওকে, এরপরে আমরা জোয়ার ভাটা শক্তির পরে আলোচনা করব ভূতাপ শক্তি। দেখো, ভূতাপ শক্তির ক্ষেত্রে কি হয় না, যখন কোনো জায়গাতে কি হয়, নিচ থেকে যখন লাভা উৎপন্ন হয় না, সেই লাভা ভূমির মধ্যে কোনো জায়গাতে জমাট বেঁধে যায়, শিলা তৈরি হয়ে ফেলে। সেই সমস্ত শিলাগুলো যেখানে উত্তপ্ত থাকে সেইখানে কি করা হয়, এইরকম টানেল করা হয়। এই জায়গাতে কি রয়েছে, উত্তপ্ত শিলা, এর মধ্যে দিয়ে কী প্রবেশ করানো হচ্ছে, জল প্রবেশ করানো হচ্ছে। আর এই জায়গাতে আরেকটা টানেল করে দেওয়া হয়, এর মধ্যে দিয়ে কী হলো, জল ঢুকলো, ঢুকার ফলে এই পাশ দিয়ে কী বেরোবে, বাষ্প। কেন? কারণ এই উত্তপ্ত শিলার জন্য এই জল কি হয় না, বাষ্পে পরিণত হয়ে যায়। সেই বাষ্পকে কোথায় পাঠানো হবে না, টারবাইনে পাঠানো হবে। দেখো, প্রত্যেকটা জায়গাতেই টারবাইনকে ঘোরানো হচ্ছে। সেই টারবাইন কার সঙ্গে যুক্ত, ডায়নামোর সঙ্গে যুক্ত, ফলে সেই ডায়নামো থেকে কি পাবো, তড়িৎ শক্তি পাবো। ব্যাস, এখান থেকে এই দুটো কোশ্চেন পড়বে। এক হচ্ছে ভূতাপ শক্তি থেকে কীভাবে তড়িৎ শক্তি পাবো না, এইটা বলতে হবে না যে সমস্ত স্থানে ভূপৃষ্ঠের নিচে উত্তপ্ত শিলা রয়েছে সেই জায়গাতে আমাদের একটা টানেল করে জল পাঠানো হয়, আর একটা টানেলের মধ্যে সেই জল কি হয়, বাষ্প আকারে বেরিয়ে আসে। সেই উচ্চ শক্তিসম্পন্ন বাষ্পের সাহায্যে টারবাইনের চাকা ঘোরানো হয়, টারবাইনের সঙ্গে ডায়নামোকে যুক্ত রাখা হয়, সেই ডায়নামো থেকে আমরা তড়িৎ শক্তি পাই। এখান থেকে শর্ট কোশ্চেন একটা পড়তে পারে, সেটা হচ্ছে কোন দেশ ভূতাপ শক্তি বেশি ব্যবহার করে। সেইটার নাম হচ্ছে আইসল্যান্ড। দেখো, আইসল্যান্ডে যেমন বরফ প্রচুর পরিমাণ আছে, তেমনই ওখানে আগ্নেয়গিরিও প্রচুর রয়েছে। তো সেই কারণে কি হয়, ওখানকার ওই শিলাগুলো অনেক গরম থাকে, সেই কারণে তারা প্রচুর পরিমাণে ভূতাপ শক্তি ইউজ করে। ঠিক আছে, তো এরপরে আমরা ভূতাপ শক্তির পরে বায়োমাস শক্তি পড়ব। দেখো, এখানে টার্মগুলোকে ভালো করে লক্ষ্য করো। এক হচ্ছে বায়োমাস, এরই নাম হচ্ছে জীবভর। প্রশ্ন হচ্ছে যে বায়োমাস শক্তি কি। দেখো, উদ্ভিদ এবং প্রাণীর যে বর্জ্য পদার্থ থাকবে না, সেইখান থেকে যে শক্তি পাই সেটাকে বায়োমাস শক্তি বা জীবভর শক্তি বলা হয়। এর উদাহরণ কি হবে, এর উদাহরণ হবে কাঠ, গোবর, এগুলো হচ্ছে বায়োমাস শক্তি। মনে রেখো, কয়লা, পেট্রোল, কোক
সরি নট কোক, এইগুলো কিন্তু জীবভর শক্তি নয়, ঠিক আছে। কয়লা, পেট্রোল এগুলো জীবভর শক্তি নয়, কিন্তু কাঠ এবং গোবর এগুলো জীবভর শক্তি। ভালো করে খেয়াল রাখবে, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট। ওকে, সো এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব? এরপরে আমরা আলোচনা করব এই যে বায়োমাস শক্তি বললাম না, এই বায়োমাস শক্তি থেকে একটা কি হচ্ছে দেখো, যে বর্জ্য পদার্থ যেমন গোবরকে পচানোর ফলে কি উৎপন্ন করে? বায়োগ্যাস উৎপন্ন হয়। এই বায়োগ্যাসের ফরমেশন কীভাবে করে দেখো, বায়োগ্যাসকে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি, হ্যাঁ জ্বালানি রূপেই ব্যবহার করা হয়, রান্নার কাজে বা যানবাহন চালানোর কাজে আমরা ইউজ করতে পারি। এই বায়োগ্যাসকে কীভাবে ইউজ করে দেখো না, এই বর্জ্য পদার্থ থেকে কি হয়, মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে কাজে লাগানো হয়। মিথানোজেনিক ব্যাকটেরিয়া এরা কি করে? বায়োগ্যাস উৎপন্ন করে। সেই বায়োগ্যাসের মধ্যে কি থাকে না 75% মিথেন। এটাও একটা শর্ট কোশ্চেন পড়ে, বায়োগ্যাসের মধ্যে কত শতাংশ মিথেন থাকে। এছাড়া কি থাকে? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর হাইড্রোজেন সালফাইড। এইটা হচ্ছে বায়োগ্যাসের উপাদান, ঠিক আছে। বায়োগ্যাসের উপাদান কি কি হচ্ছে তাহলে? মিথেন যার মান 75%, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এগুলো থাকে। আর একটা কোশ্চেন পড়ে, সেটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। বা এই মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে কি বলে না, মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে বলে অ্যার্কি, এগুলোকে বলে অ্যার্কি। আর উদাহরণ কি হবে? মিথানোকক্কাস। ইয়েস, মিথানোকক্কাস, ঠিক আছে। এটা একটা ইম্পর্ট্যান্ট উদাহরণ। এছাড়া আরও উদাহরণ রয়েছে, বই থেকে দেখে নিতে পারো। সো এটা হয়ে গেল। এবার এই যে আমাদের অপ্রচলিত শক্তি হয়ে গেল, এছাড়াও কিছু কিছু জায়গাতে আমাদের শক্তি আমরা সঞ্চয় করে থাকি, সেগুলো হচ্ছে ভবিষ্যতের জন্যই শক্তি হয়ে থাকে। সেখানে দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে সিবিএম। সিবিএমের পুরো নাম হচ্ছে কোল বেড মিথেন, ঠিক আছে, কোল বেড মিথেন। কোল বেড মিথেন, এই কোল বেড মিথেন কি দেখো, কয়লা খনিতে যেখানে কয়লা থাকে, এই জায়গাতে আমার কয়লা রয়েছে, এই কয়লার উপরে কি হয়? পাতলা স্তর থাকে। এই পাতলা স্তরের মধ্যে কি থাকে না মিথেন জমা থাকে। এর সঙ্গে সামান্য বিউটেনও থাকে, যা আমাদের শক্তির সোর্স হিসাবে কাজে লাগতে পারে। তাহলে এখানে সিবিএম থেকে কি কোশ্চেন পড়তে পারে, সেটা হচ্ছে সিবিএম কি অথবা সিবিএমের পুরো নাম কি। সিবিএম হচ্ছে কয়লা খনিতে কয়লার উপরে পাতলা স্তরে মিথেন গ্যাস থাকে এবং তার সঙ্গে সামান্য বিউটেন গ্যাস থাকে, একে সিবিএম বা কোল বেড মিথেন বলে। এরপরে আমরা পড়ব মিথেন হাইড্রেট। মিথেন হাইড্রেট এটা কি? মিথেন হাইড্রেট এর দুটো হয়, একে 1 নম্বরে কোশ্চেনে দেবে, আর না হলে 2 নম্বরে কোশ্চেনে দেবে। যদি 1 নম্বরে কোশ্চেনে দেয়, তার আনসার হবে এটা ক্ল্যাথারেট যৌগ, ক্ল্যাথারেট জাতীয় যৌগ, বা শুধু ক্ল্যাথারেট যৌগ লিখলেই হবে। এটা একটা হয়ে গেল। আর কি তার সঙ্গে অ্যাটাচ করতে হবে এর সংকেত 4CH4.23 অণু জল, ঠিক আছে, এটাকে অ্যাটাচ করতে হবে। আচ্ছা, মিথেন হাইড্রেটটা কি দেখো, মেরু অঞ্চলে অথবা সমুদ্রের তলায়, দেখো মেরু অঞ্চলে বা সমুদ্রের তলায় এই মিথেন হাইড্রেট কি হয়? বরফ আকারে জমা থাকে, বরফ আকারে জমা থাকে, যা প্রচুর পরিমাণে আমাদের মিথেনের সোর্সকে আমরা ইউজ করতে পারি।
এই বরফ আকারে জমা থাকার জন্য এবং এখানে মিথেন থাকার জন্য একে বলা হয় ফায়ার আইস। কেন একে ফায়ার আইস বলে? একে তো এ আইস বা বরফ, এবং এখানে আগুন লাগিয়ে দিলে আগুন ধরে যায়, ঠিক আছে, সেই কারণে একে ফায়ার আইস বলা হয়। ওকে, সো এই জায়গাতে এইখান পর্যন্ত আমাদের যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টার পুরোটাই শেষ হয়ে গেল। এখানে আমাদের শক্তির যে ব্যবহারটা রয়েছে সেই জায়গাতে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন দু রকমেরই কোশ্চেন আসতে পারে। সো আমরা যা যা আলোচনা করলাম সেগুলো যদি ঠিকঠাক করে যাই তাহলে এখান থেকে যতগুলো কোশ্চেন আসবে সবগুলোই আমরা করতে পারবো। ওকে।